হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ থেকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ানো শুরু করছি, ফার্স্ট ইয়ার এর পড়ানো শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের মেইনলি কেমিস্ট্রি, যে তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে সেই অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা পড়াবো। ওকে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। আজকে কেমিস্ট্রির দুটো তিনটে টপিক আমরা ডিসকাস করবো, বেশি একটা ডিসকাস করবো না। প্রথম ক্লাস, একদম বেশি কিছু ডিসকাস করবো না, একদম ব্রিফ কয়েকটা টপিক ডিসকাস করব। তো একটু বোঝার চেষ্টা করবে এবং আমিও চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট তোমাদের থাকবে। তো তাও আমি একবার বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেইনলি 4টে রিটেন সাবজেক্ট থাকবে, অর্থাৎ 4টে সাবজেক্টে তোমাদের রিটেন দিতে হবে। ওকে, এবং আরও বেশ কয়েকটা সাবজেক্টে তোমাদের ভাইবা দিতে হবে। তো আমরা রিটেন যেটা আমরা পড়াবো সেটা আমরা ডিসকাস করি। তো যে 4টে সাবজেক্ট তোমাদের থাকবে রিটেনে, সেটা হচ্ছে, এখানে তো লেখাই আছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা একটা সাবজেক্ট। সেকেন্ড, এটা 1 নাম্বার থাকবে। সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স থাকবে। ওকে, অ্যাপ্লাইড ফিজিক্স 1 থাকবে। ওকে, তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1 ফার্স্ট সেমিস্টারে, ফিজিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2 সেটা সেকেন্ড সেমিস্টারে থাকবে। ওকে, 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1 থাকবে। কি থাকবে? ম্যাথ থাকবে তোমাদের। কি থাকবে? ম্যাথ থাকবে। এবং 4 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে কমিউনিকেশন ইন ইংলিশ বলে তোমাদের একটা সাবজেক্ট থাকবে, কমিউনিকেশন ইন ইংলিশ। তো মেইনলি তোমাদের এই 4টে সাবজেক্ট তোমাদের রিটেন হবে। তার মধ্যে আমি খুব ভালো করে যেটা পড়তে বলি সবাইকে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং ম্যাথমেটিক্স 1। এই দুটো সাবজেক্ট খুব ভালো করে পড়বে বছরের প্রথম থেকে, না হলে কিন্তু অনেকের এই সাবজেক্ট দুটো অনেক সমস্যা হয়। সমস্যা বলতে পরীক্ষাতে অনেকে পাস করতে পারে না, দ্যাট মিনস সাপ্লি চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা পড়াবো। তার মধ্যে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। আজকে আমরা পড়বো কি? অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার সবাই দেখতে পাচ্ছ আশা করি। তো সবাই খাতা এবং পেন নিয়ে বসবে। ওকে, সবাই খাতা এবং পেন নিয়ে বসবে। যেই যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো নোট ডাউন করবে। ওকে, আমি মুখে বলবো, তোমরা লিখবে। ওকে, কারণ এখানে তো সব লেখা সম্ভব নয়। তো অ্যাটমিক স্ট্রাকচার, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা যেটা রয়েছে কেমিস্ট্রিতে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক মানে অ্যাটম, আর স্ট্রাকচার, এই দুটো ওয়ার্ড আমাকে বুঝতে হবে। তো দেখো এই চ্যাপ্টারে অ্যাটম মানে হচ্ছে পরমাণু। অ্যাটম মানে কি? বাংলাতে আমরা বলি পরমাণু। আর হ্যাঁ, এই সেমিস্টারে তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। যারা ভাবছো যে বাংলা মিডিয়ামে আছি, ইংলিশ বইগুলো সব ইংলিশে, তোমরা এই সেমিস্টারে বাংলাতে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং স্ট্রাকচার মানে গঠন, মানে আমরা বুঝতে পারছি যে অ্যাটমিক স্ট্রাকচার মানে হচ্ছে পরমাণুর গঠন। তার মানে আমরা এই চ্যাপ্টারে কি পড়বো? পরমাণুর গঠন সম্পর্কে পড়বো। পরমাণু কেমন দেখতে, পরমাণুর মধ্যে কি কি থাকে, পরমাণুর কি কি অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমরা পড়বো। ওকে, তো পরমাণু গঠন আমাকে পড়তে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে যেটা হচ্ছে সেটা পরমাণু কি এটা আমাকে বুঝতে হবে। তো একদম সহজ ভাষায় যদি আমি বলি, এই যে একটা মার্কার, এই মার্কারটাকে যদি ভাঙি, এই মার্কারটাকে প্রথমে ভাঙলাম, ভেঙে 2 টুকরো হলো। ওই যে 2 টুকরো, এর 1 টুকরোকে যদি আমি আবার ভাঙি, তাহলে আবার 2 টুকরো হবে। আবার যদি ভাঙি, আবার 2 টুকরো হবে। আবার যদি ভাঙি, আরো 2 টুকরো। এরকম ভাঙতে এমন একটা জায়গায় আসবে, পদার্থের এমন একটা পজিশনে আসবে, যেই পজিশনে পদার্থকে আমি আর ভাঙতে পারবো না। ওকে, তাহলে সেই অবস্থাটাকে পদার্থের সেই অবস্থাটাকে আমরা বলবো পরমাণু। আমরা বলতে পারি প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। তার মানে কি? এই একটা পেন, এই পেনটা ছোট 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 পরমাণু, এরকম অনেক কোটি কোটি পরমাণু দিয়ে এই পেনটা গঠিত। বোঝা গেল? তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে একদম ছোট, একদম ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। বোঝা গেল? এবার এই পরমাণুর ইতিহাস নিয়ে তোমাদের সিলেবাসে যতটা রয়েছে, দেখো অ্যাকচুয়ালি অনেক কিছুই থাকে। তো তোমাদের যেটুক লাগবে আমি সেটুক কিন্তু পড়াচ্ছি। ওকে, তোমাদের যতটা লাগবে ততটাই কিন্তু আমি, মানে তোমাদের সিলেবাসে যতটা রয়েছে ততটা আমি কিন্তু পড়াবো। ওকে, তো 1803 সালে, কত সালে? 1803 সালে জন ডাল্টন, 1803 সালে জন ডাল্টন তার জন ডাল্টন তার পরমাণুবাদ তত্ত্বে তিনি বলেন
পরমাণুর তত্ত্বে বলেন যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যাকে আর ভাঙা যায় না এবং যে কিনা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে জন ডাল্টন তিনি বললেন যে পরমাণু হচ্ছে পদার্থের একদম ক্ষুদ্রতম অংশ যাকে আর ভাঙা যায় না এবং যেটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু সময় যত এগোলো তত বিজ্ঞানীরা আরো অ্যাডভান্স হলো। তাহলে আধুনিক বিজ্ঞানীরা বলল না, পরমাণুকেও ভাঙা যায়। তারা পরমাণুকে ভেঙে দেখলেন যে পরমাণুকে ভেঙে মেনলি তিনটে জিনিস আমরা পাচ্ছি, একদম পার্মানেন্ট তিনটে জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। ওকে, তাহলে কি কি স্থায়ী কণা পাচ্ছি আমরা? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তাহলে অ্যাট ফার্স্ট জন ডাল্টন তিনি বলেন যে পরমাণু হলো একটা অবিভাজ্য কণা, পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না, যে কিনা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু তার পরবর্তীকালে জন ডাল্টনের মতামত ভুল হয়। বলেন যে পরমাণুকে ভাঙা যায় না, তা না, পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভেঙে আমরা এই তিনটে জিনিস পেতে পারি। পরমাণুর মধ্যে এই তিনটে জিনিস থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আরো অনেক জিনিস থাকে, কিন্তু মেইনলি তিনটে জিনিস থাকে। বোঝা গেল? এবার যখনই এই তিনটে জিনিস আসলো তখনই একটা অ্যারেঞ্জমেন্টের তথ্য চলে আসলো, যে তাহলে কিভাবে এদের অ্যারেঞ্জমেন্টগুলো কিভাবে থাকে, এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনগুলো কিভাবে থাকে, পরমাণুর গঠন তাহলে কেমন, পরমাণুর গঠন কেমন, পরমাণু দেখতে কেমন, মোদ্দা কথা। তাহলে সেই পরমাণুর একটা স্ট্রাকচার হিসাবে প্রথম যে বলেন সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তারা সবাই হেডিং দেবে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে কি হয়, কি বলে? বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরীক্ষা করেন। কি করেন? তিনি একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষাতে তিনি একটা সোনার পাত নেন। কি নেন? একটা সোনার পাত নেন। 0.0004 mm বেধ বিশিষ্ট একটা সোনার পাত নেন এবং সেই সোনার পাতে তিনি কি করেন? দ্রুত বেগে আলফা কণা পাঠান। দ্রুত বেগে আলফা কণা পাঠান। বোঝা গেল? তাহলে তিনি কি করেন? তিনি একটা ক্ষুদ্র বেদ বিশিষ্ট একটা সোনার পাতে দূর থেকে কি করেন? একটা আলফা কণা পাঠিয়ে দেন। আলফা কণা পাঠান। একটা এরকম সোনার পাত রয়েছে, সেই সোনার পাতে দূর থেকে এরকম আলফা কণা তিনি পাঠান। এরকম করে আলফা কণা পাঠান। তিনি যখন আলফা কণা পাঠান, তিনি বেশ কয়েকটা পয়েন্ট তিনি অবজার্ভ করেন, কিছু জিনিস তিনি অবজার্ভ করেন। কি? নাম্বার 1, তিনি অবজার্ভ করেন যে অধিকাংশ আলফা কণা এই সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। কি অবজার্ভ করেন? পয়েন্ট নাম্বার 1, তিনি অবজার্ভ করেন অধিকাংশ আলফা কণা এই সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। নাম্বার 2, বেশ কিছু আলফা কণা যেগুলো কি করছে, বেশ কিছু আলফা কণা কি করছে, যে মানে বৃহৎ কোণে বেঁকে যাচ্ছে। কি করছেন? বৃহৎ কোণে বেঁকে যাচ্ছে। মানে এদিক বরাবর আসলো বেঁকে গেল, এদিক বরাবর আসলো বেঁকে গেল, এদিক বরাবর আসলো বেঁকে গেল। বোঝা গেল? তাহলে বেশ কিছু আলফা কণা কি করলো? বেঁকে গেল, কিছু অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়ে গেল, মধ্য কথা। 3 নম্বর পয়েন্ট তিনি অবজার্ভ করেন যে স্বল্প সংখ্যক কিছু আলফা কণা যে পথে এসেছিল ঠিক সে পথেই ফিরে চলে গেল। যে পথে এসেছে সে পথেই ফিরে চলে গেল, রিটার্ন ব্যাক চলে আসলো। তাহলে তিনি কি কি অবজার্ভ করেন আর তার পরীক্ষাতে তিনি কি কি নেন, তার রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি ছিল? তিনি একটা 0.444 mm বেদ বিশিষ্ট একটা সোনার পাতে দূর থেকে দ্রুত বেগে আলফা কণা নিক্ষেপণ করেন এবং সেখানে তিনি অবজার্ভ করেন নাম্বার 1, অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করেই কোনো বিক্ষেপণ না ঘটেই সরল রৈখিক পথ বরাবর চলে যাচ্ছে। নাম্বার 2, কিছু সংখ্যক আলফা কণা বড় কোণে বেঁকে যাচ্ছে। নাম্বার 3 যে আর স্বল্প সংখ্যক আলফা কণা কি করছে না, যে পথে এসেছিল সে পথেই ফিরে যাচ্ছে। যে পথে এসেছিল সে পথেই আবার ফিরে যাচ্ছে, যে পথে এসেছিল সে পথে আবার ফিরে যাচ্ছে। তো এই ঘটনা দেখে রাদারফোর্ড কিছু সিদ্ধান্তে আসলেন। নাম্বার ওয়ান যে সিদ্ধান্তে আসলেন সেটা হচ্ছে কি, যেহেতু
অধিকাংশ আলফা কণা যে পথে ছিল সে পথেই চলে যাচ্ছে, মানে কি ভেদ করে চলে যাচ্ছে, কোনো বিক্ষেপণ করছে না, একদম সোজাসুজি চলে যাচ্ছে ভেদ করে। তার মানে কি ভেদ করে যেহেতু চলে যাচ্ছে, তার মানে এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ অংশই ফাঁকা, সেই জন্যই ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে। নাম্বার 2, কিছু সংখ্যক আলফা কণা কি করছে, বড় কোণে বিক্ষেপণ ঘটছে এবং মনে হচ্ছে যেন ভারী কোনো একটা বস্তুর উপর ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। ধাক্কাকে বিপরীত দিকে ফিরে যাওয়া থেকে তিনি ধারণা পান যে পরমাণুর সমস্ত ভর যেন একটা অংশে কেন্দ্রীভূত এবং সেই অঞ্চলের তিনি নাম দেন নিউক্লিয়াস। কি নাম দেন? নিউক্লিয়াস। থার্ড যে পয়েন্টটা তিনি বলেন যে ইলেকট্রনগুলি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করেছে একটি বৃত্তাকার কক্ষপথ বরাবর। বৃত্তাকার কক্ষপথ না, একটা কক্ষপথ বরাবর, মধ্যে কথা একটা কক্ষপথ বরাবর ইলেকট্রনগুলো কি করছে, আবর্তন করছে। কেমন ভাবে আবর্তন করছে? যেমন সূর্য এর চারিপাশে যেরকম পৃথিবী আবর্তন করে, ঠিক তেমনই এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেন ইলেকট্রনগুলো আবর্তন করছে একটা নির্দিষ্ট কক্ষপথ। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি ছিল? রাদারফোর্ডের পরমাণু মডেলে মেইনলি ছিল যে অধিকাংশ আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে, কিছু আলফা কণা বেশি করে বেঁকে যাচ্ছে, আর খুব সংখ্যক কম কি ফিরে আসছে। এর থেকে তিনি কি উপনীত হলেন? তিনি সিদ্ধান্ত আসলেন যেহেতু ভেদ করে চলে যাচ্ছে তার মানে পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা। যেহেতু বেশি করে বিক্ষেপণ ঘটছে তার মানে একটা ভারী কোনো একটা বস্তু আছে যেখানে ধাক্কা লেগে বিক্ষেপণ ঘটছে এবং সেই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস। আর তিনি বলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে ঘোরাঘুরি করছে। বোঝা গেল? এবার এটা প্রায়শই পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্ট আছে। যদি পরীক্ষাতে আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি, তাহলে আমরা এইটুকু লিখবো এবং তার সাথে সাথে আমরা আরো অ্যাড কি করতে পারি, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কি কি জানতে পারি, নিউক্লিয়াসের ধারণা জানতে পারি। আরো কি কি জানতে পারি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে? রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা পরমাণুর কেন্দ্র সম্পর্কে জানতে পারি। এবং রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব হিসাবে তিনি সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল যে নীতি আছে সেই নীতির এটা দেন। কি নীতি দেন? তিনি নীতি বলতে তেমন একটা না, যে নীতি বলতে তিনি স্থির তাড়িতিক আকর্ষণ বল এবং তিনি কেন্দ্রাতিক বল, অর্থাৎ যে নিউক্লিয়াস যেটা পজিটিভ চার্জ যুক্ত এবং যে ইলেকট্রনগুলো কি করছে, ঘুরছে, তাহলে এর বাইরের দিকে একটা বল লাগছে কেন্দ্রাতিক বল এবং এদের মধ্যে একটা আকর্ষণ বল হচ্ছে পজিটিভ আর নেগেটিভের মধ্যে, সেটা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। এই দুটো আকর্ষণ বল, এটা হচ্ছে কি ভিতর বরাবর আর এই বলটা হচ্ছে বাইরে বরাবর। বলছে এই দুটো বল সমান ও বিপরীত, সেই কারণে ইলেকট্রনগুলো কখনোই পরমাণু থেকে ছিটকে যেতে পারে না। বোঝা গেল? সে নিজ অক্ষে ঘুরতে থাকে। আরো কি কি বলেন তার পরমাণু মডেলে বলেন যে পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে অবস্থিত এবং সেই অংশের নাম দেন কি, নিউক্লিয়াস। আরো কি বলে? আরো বলেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, পরমাণুর ধনাত্মক আধান পরমাণুর নিউক্লিয়াসেই অবস্থিত। ওকে। এবং আরো বলেন যে কটা ধনাত্মক আধান পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত ঠিক তত সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থিত, অর্থাৎ পরমাণু নিস্তড়িত, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। বোঝা গেল? তো মেইনলি আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে এই বেসিক গুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। এরপরে আমরা নেক্সট যে ভিডিও রয়েছে সেই নেক্সট ভিডিওতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ এবং রাদারফোর্ড পরমাণু মডেল এর অ্যাডভান্টেজ আমরা ডিসকাশন করব। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা ডাল্টনের পরমাণু মডেল শিখলাম, যে ডাল্টন কি বললো পরমাণু মডেল হিসাবে, এবং তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা শিখলাম। এটা প্রায়শই পরীক্ষাতে আসে, ভালো করে পড়বে একটু। যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মেনলি তোমাদের দিলেই তোমাদের ফুল পেয়ে যাবে আশা করি। তো যে পয়েন্ট বলেছি সেই পয়েন্টগুলো আশা করি তোমরা সবাই নোট করেছো, কারণ নোটটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে আমাদের অ্যাডমিশন চালু হয়ে গেছে, আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ানো স্টার্ট করছি। তো আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই যে তোমরা এখন বাড়িতে বসে থেকো না, তোমরা পড়া চালু করে দাও। কারণ এখনো তোমরা অ্যাডমিশন হওনি এটা ঠিক কথা, কিন্তু তোমাদের কিন্তু যে এক্সাক্ট যে টাইম সেই টাইমে কিন্তু এক্সাম হবে এবং
পরীক্ষার টাইম কিন্তু অনেকটা কমে যাবে। তো সেক্ষেত্রে যদি এখন থেকে স্টার্ট না করো তাহলে কিন্তু প্রবলেম হবে। আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা যারা এখনো অ্যাডমিশন নেওনি তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও আমাদের কাছে। আমরা তোমাদেরকে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং আমরা সিলেবাস কমপ্লিট করবো, প্রত্যেকটা টপিক ডিসকাশন করা হবে, নোট প্রোভাইড করে দেবো আমরা, এবং পরীক্ষার আগে যে যারা একদমই পড়াশোনা করবে না তাদের সাপ্লি থেকে বাঁচানোর জন্য আমরা সাজেশন প্রোভাইড করে দেবো। ডাউট ক্লিয়ার সেকশন আমরা করার চেষ্টা করবো। নর্মালি ম্যাক্সিমাম ডাউট আমরা ক্লাসে কভার করে দেওয়ার চেষ্টা করবো, এবং তাও যদি কারো থাকে তাহলে আমরা হয়তো উইকলি অথবা মান্থলি একটা ডাউট ক্লাস রেখে দেবো। ওকে, তো তোমরা যারা এখনো ভাবছো যে অ্যাডমিশন নেবো কি নেবো না, তো অ্যাডমিশন নিয়ে নাও। কলেজের ফার্স্ট এক্সাম, একটা কলেজ লাইফ, তো কলেজের ফার্স্ট এক্সাম এবং কি কি সাবজেক্ট থাকবে, কেমন সাবজেক্ট, পারবো কি পারবো না, তো অনেক চিন্তা থাকে। তো সেই সমস্ত কিছু থেকে ফ্রি হতে একটা অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত। কারণ ফার্স্ট সেমিস্টারে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম ভিডিওর, যে সাপ্লি আসার মতো। তো যদি সাপ্লি চলে আসে তাহলে কিন্তু সেটা খুব চাপের একটা ব্যাপার হয়ে যায়, কারণ এই সাপ্লিটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে থার্ড সেমিস্টারে গিয়ে, এবং সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ক্যাম্পাসে অর্থাৎ চাকরি বাকরিতে একটু সমস্যা হয়, অনেকটা সমস্যা হয়। এগুলো তোমরা এখন জানবে না, তো আমরা তোমাদেরকে গাইড করার আমাদের কর্তব্যতা আমরা গাইড করে দিচ্ছি। তো অ্যাডমিশনটা নিয়ে নাও যারা যারা অ্যাডমিশন নেবে ভাবছো। আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।